তো হ্যালো বন্ধুরা, আজ আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলতে যাচ্ছি তাতে কোনো ভূত প্রেতাত্মা বা জাদুঘরের কোনো দেখা মিলবে না। বরং এই সিনেমার আসল খলনায়ক হলো এমন একটি অদ্ভুত জায়গা যা নিজেই যেন জীবন্ত এক রহস্যময় জগৎ, যেখানে প্রবেশ করলে মানুষ শুধু তার পথে নয়, নিজের অস্তিত্বও হারিয়ে ফেলে। কল্পনা করুন, আপনি এক পুরনো আসবাবপত্রের দোকানের বেসমেন্টে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেয়ালে একটা অদ্ভুত উজ্জ্বল আলোর রেখা দেখতে পেলেন। কৌতূহলবশত আপনি সেটা স্পর্শ করলেন, আর ঠিক পরের মুহূর্তেই বাস্তব দুনিয়া থেকে পুরোপুরি গায়েব হয়ে গেলেন। আপনি এসে পৌঁছালেন এমন এক গোলকধাঁধায় যেখানে হাজার হাজার ঘর, হাজার হাজার করিডোর, কিন্তু বেরোনোর মতো কোনো পথ নেই। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এখানে ঘুরে বেড়ানো দানবগুলো অন্য কেউ নয়, অথবা আপনারই কোনো বিকৃত রূপ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর শেষে টুইস্ট এবং আসল অর্থ এই সিনেমাটির সম্পর্কে আপনার ধারণায় বদলে দেবে। তো রুমের লাইটটা বন্ধ করে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, আর চলুন প্রবেশ করি সেই অন্তহীন রহস্যের জগতে। মুভিটা শুরু হয় 1990 সালে, যেখানে এক রিসার্চার একটা ক্যামেরা নিয়ে কোনো এক আজব আন্ডারগ্রাউন্ডে ঘোরাফেরা করছিল। সেখানে চারপাশে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আর অদ্ভুত রকমের কিছু সরঞ্জাম পড়েছিল। এই সময় চারপাশের পরিবেশটা এতটাই থমথমে আর রহস্যময় হয় যে প্রথম মিনিট থেকেই এক অদ্ভুত ভয় আপনাকে গ্রাস করতে শুরু করবে। সেই লোকটা অনুভব করে যে তাকে কেউ হয়তো ফলো করছে। তিনি ভয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করেন, আর তার ক্যামেরাটা কাঁপতে শুরু করে। এরপর আমরা হঠাৎ করেই একটা চিৎকার শুনতে পাই। সেখানে সিনটা কাট হয়ে ভিডিওটা শেষ হয়ে যায়, আর সেই লোকটা চিরতরের জন্য অদৃশ্য হয়ে যায়। মুভির এই দৃশ্যটাই আমাদেরকে সতর্ক করে দেয় যে ব্যাকরুমসে প্রবেশ করা সহজ হলেও সেখান থেকে বের হওয়া খুবই কঠিন। মুভির মেন ক্যারেক্টারগুলোর মধ্যে একজন ক্লার্ক, তার সাথে পরিচিত হওয়া যাক। ক্লার্ক ছিল একটা ফার্নিচারের দোকানের মালিক। তার লাইফটা প্রায় শেষের দিকে, কেননা তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে। এছাড়াও তার ব্যবসাটাও সংকটের মধ্যে চলছে। তার এই বিজনেসটা বাঁচানোর জন্য সে জলদস্যুর ছদ্মবেশ ধরে টিভিতে বিজ্ঞাপন তৈরি করে। ক্লার্ক আর্থিক চাপ এবং প্রচণ্ড মাদকাসক্ত হওয়ায় বর্তমানে সে থেরাপি নিচ্ছিল, আর সেই থেরাপিস্ট হলেন ডক্টর মেরি ক্লেইন। একদিন ক্লার্ক লক্ষ্য করে যে তার দোকানের বাতিগুলো বারবার লাফাচ্ছে, এমনকি তার বিদ্যুতের বিলও আগের তুলনায় বেশি আসছে। তাই সে একটা ইলেকট্রিশিয়ানকে ডাকে। সেই লোকটা ভালোভাবে পর্যবেক্ষণ করার পর দেখে যে সেখানে 3টা অদ্ভুত সুইচ লাগানো আছে, যেগুলোতে কোনো রকম তার সংযোগ দেওয়া ছিল না। এই সময় কারো আন্দাজই ছিল না যে তারগুলো এই বিল্ডিংয়ের সাথে নয়, বরং অন্য কোনো দুনিয়ার সাথে যুক্ত ছিল। ওই রাতে ক্লার্ক একাই দোকানে ছিল। হঠাৎ করে লাইটগুলো আবারও লাফাতে শুরু করে। এর মধ্যেই বেসমেন্টের দেয়ালে সে আবার উজ্জ্বল একটা ফাটল দেখতে পায়, যেখান থেকে মনে হচ্ছিল পেছনে লাইট আছে আর দেয়ালটি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক অজানা কৌতূহলে ক্লার্ক ধীরে ধীরে সেই ফাটলটার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে কল্পনাও করেনি কি ভয়ঙ্কর ফাঁদ অপেক্ষা করছে তার জন্য। যেইমাত্র সে উজ্জ্বল রেখাটা স্পর্শ করলো, কোনো কিছু বুঝে ওঠার আগেই এক অদৃশ্য শূন্যতা তাকে গিলে নিল। আর পরের মুহূর্তেই সে নিজেকে আবিষ্কার করলো ব্যাকরুমসের সেই অন্তহীন থমথমে হলুদ করিডোরের মাঝে। এখান থেকেই মুভির আসল মজাটা স্টার্ট হয়। ক্লার্কের পরিবর্তে সেখানে যে কেউ থাকলেই সে অনেক আতঙ্কিত হয়ে পড়ত, কেননা তার চারিপাশে শুধু হলুদ কালারের করিডোর, আর সেখানে ছিল বিভিন্ন রকমের আসবাবপত্র, আর চারিদিকেই শুধু নিস্তব্ধতা। চোখের সামনের ঘরগুলো দেখতে অবিকল আমাদের বাস্তব পৃথিবীর মতোই ছিল, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক চরম অস্বাভাবিকতা। মনে হচ্ছিল কেউ যেন আসল দুনিয়াটার একটা অসম্পূর্ণ আর ভাঙাচোরা কপি তৈরি করে সেখানে ক্লার্ককে বন্দি করে দিয়েছে।
ক্লার্ক চারিপাশে ঘুরে ফিরে দেখা শুরু করে আর ডিরেকশনগুলো মনে রাখার চেষ্টা করে। ক্লার্ক খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে এখানে লজিক কাজ করে, এখানকার নিয়মগুলো আলাদা। ঘুরে দেখার সময় সে একটা পাখির মরদেহ দেখতে পায়, যা দেখতে খুবই অদ্ভুত ছিল। এরপর সে একটা ব্যাগ দেখতে পায়, যেটা ছিল মুভির শুরুতে দেখানো সেই রিসার্চারের। এরপর ক্লার্কের মনে হয় এখানে হয়তো সে ছাড়াও অন্য কেউ আছে, তাই সে বলে, হ্যালো, কেউ আছো? কিন্তু কারো কোনোই সারা শব্দ আসে না। এরপর ক্লার্ক হঠাৎই ফিল করেছে তাকে কেউ হয়তো দেখছে। এমনকি মুভির দৃশ্যগুলো আমাদের ইঙ্গিত দিচ্ছিল যে এখানে ক্লার্ক ছাড়াও অন্য কিছু একটা তো আছে। এরপর ক্লার্ক লম্বা একটা কম্পার্টমেন্ট দেখতে পায়, আর সেটা দিয়ে সে অন্য পাশে যাওয়া শুরু করে। সেখানে দেখে যে সেখানে বড় একটা রুম, সেখানে কিছু জুতা পড়েছিল যেগুলো মেঝের ভেতরেই ঢুকেছিল। এছাড়াও রাজকীয় টাইপের একটা সিংহাসন ছিল, আর রুমটা বড়ই অদ্ভুত ছিল। ক্লার্ক যেদিক দিয়ে এসেছিল সেখান থেকে হঠাৎ করেই কিছু একটার আওয়াজ শোনা যায়। ক্লার্ক তো ভীষণই ভয় পেয়ে যায়। সামনে থাকা আরেকটা কম্পার্টমেন্ট দিয়ে সে ওই জায়গা থেকে বের হয়ে পড়ে। স্টপ লেখা সেই সাইনবোর্ডের কাছে ক্লার্ক পৌঁছে যায়, আর এখান থেকে তো সেই রুমে যাওয়ার রাস্তাটা সে চেনে। এরপর সে দেয়ালের যে জায়গাটা দিয়ে এই পাশে এসেছিল ওই জায়গাটা খোঁজার চেষ্টা করছিল। এইদিকে সে ওই অজানা শক্তির কাছ থেকে ভয়ও পাচ্ছিল। এর মধ্যে সে তার দোকানে যাওয়ার রাস্তাটা খুঁজে পায়। এরপর সে ফিরে আসে, তখনই তার মাথায় আবার শয়তানের বুদ্ধি চাপে। সে আবারও সেই রুমে এসে একটা ফার্নিচার নেয়, আর সে আবারও ফিরে যায়। এরপর ক্লার্ক তার থেরাপিস্টের কাছে যায় আর তাকে সব কিছুই বিস্তারিত বলে, কিন্তু সে কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না। মেরি যাতে তাকে পাগল না ভেবে বসে, তাই ক্লার্ক সিদ্ধান্ত নেয় যে সে ওই রুমের কোনো প্রমাণ জোগাড় করবে। তাই সে ঠিক করে তার এমপ্লয়িজ ববি আর ক্যাটকে সেখানে নিয়ে যাবে, কেননা ববির কাছে ছিল একটা ক্যামেরা, আর সেই ক্যামেরা দিয়েই সেই ইয়েলো রুমের শ্যুট করবে। এরপর তার রুমের ওই জায়গাতে চলে আসে, আর ক্লার্ক ব্যাকরুমসে প্রবেশ করে। ক্যাট ববিকে যেতে নিষেধ করে, কিন্তু ববি তার কথাতে কোনো পাত্তাই দেয় না। এরপর তারা দুইজনেই সে ব্যাকরুমসে প্রবেশ করে। তারা চারপাশের সব কিছুরই ভিডিও শ্যুট করতে থাকে। এরপর তারা টানেল টাইপের এক কম্পার্টমেন্টের কাছে আসে, যেটা নিচের দিকে গিয়েছিল সুড়ঙ্গ হয়ে। ক্লার্ক ববির কোমরে একটা রশি বেঁধে দেয়, আর অপর পাশে একটা বেডের সাথে বেঁধে দেয়, আর তাকে ভিতরে গিয়ে সেই জায়গাটাকে শ্যুট করতে বলে। এরপর ববি সেই রশির সাহায্যে নিচে যায়, আর সেখানে বিভিন্ন রকমের কাপড় পরেছিল, আর সামনে থাকা একটা রুম থেকে লাইট লাফাচ্ছিল। এরপর সে হঠাৎ করে খেয়াল করে সেই রুমে কিছু একটা দাঁড়িয়ে আছে। সে দ্রুত সেখান থেকে দৌড়াতে শুরু করে, আর সেই রশিটা টেনে তাকে উঠাতে বলে ক্লার্কদের। উপরে এসে সে বলে যে নিচে কোনো কিছু একটা রয়েছে। এরই মধ্যেই নিচ থেকে সেই রশিটা জোরে জোরে টানতে শুরু করে। এরপরেই ববিকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়, আর রশিটা এতই জোরে টানছিল যে অপর পাশে বেঁধে থাকা সেই বেডটাকেও টেনে নিতে শুরু করে। আর এখানে ক্লার্ক ও ক্যাট সেই বেডের ধাক্কাতে তারাও নিচে পড়ে যায়। তারা দেখে যে সেখানে ববিকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে, আর তার রক্তগুলো মেঝেতে লেগে আছে। ক্যাট ববিকে খোঁজার জন্য পাশে থাকা রুমের দিকে যায়। এই যে ক্লার্ক সেই ক্যামেরাটা হাতে নিয়ে সেও অন্য একটা রুমের ভিতরে ঢুকে পড়ে। ব্যাকরুমসটা এখন আর স্বাভাবিক ছিল না, মনে হচ্ছিল সেটা নিজেই জীবন্ত হয়ে উঠেছে, আর তাদেরকে ভয় দেখাতে শুরু করেছে। ক্লার্ক ববিকে খুঁজতে খুঁজতে অন্য একটা অদ্ভুত রুমের ভেতরে চলে আসে, যেখানে মাঝখানে একটা ক্রিসমাস ট্রি ছিল, যেটা লাল কালারের আলো দিয়ে সাজানো ছিল। সে চারপাশটা ভালোভাবে দেখছিল। ঠিক এই সময়ে ক্রিসমাস ট্রির ওই পাশ থেকে কিছু একটা তার দিকে এগোতে থাকে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে। ক্লার্ক সেখান থেকে ভয়ে দ্রুতই পালাতে শুরু করে। যেদিকে রাস্তা দেখে সেই দিকেই দৌড়াচ্ছিল। সে দৌড়াতে দৌড়াতে কোনো এক অদ্ভুত একটা রুমের ভেতরে চলে আসে, যেটা কিছুটা বাথরুম টাইপের ছিল। রুমের ভিতর ঢোকার পরেই সে ক্যাটের আওয়াজ শুনতে পায়। ক্যাট তাকে বলে যে সে তাকে দেখতে পাচ্ছিল, কিন্তু ক্লার্ক তাকে কোনোভাবেই দেখতে পাচ্ছিল না, কেননা চারপাশে শুধু দেয়াল আর দেয়াল। ক্যাট জানায় যে তার সামনে একটা আয়না আছে, আর সেই আয়নাতেই এই সব কিছু দেখতে পাচ্ছে,
কিন্তু ক্লার্ক দেখতে পাচ্ছে না, কেননা তার সামনে তো শুধু দেয়াল। এর মধ্যে ক্লার্কের পেছনে থাকা সে ক্যামেরাটা কেউ হাতে তুলে নেয়। ক্যাট সেটা দেখতে পেয়ে ক্লার্ককে পেছনে দেখতে বলে, আর তখনই সিনটা কাট হয়ে যায়। এরপর দেখা যায় ডক্টর মেরি ঘুম থেকে জেগে উঠেছে টেলিফোনের আওয়াজে। সে দেখে যে ক্লার্ক তাকে মেসেজ করেছে, আমি আর ফিরে যাব না। এতে মেরি কিছুটা চিন্তিত হয়ে পড়ে, আর সে ক্লার্কের সে ফার্নিচারের দোকানে চলে যায়, আর তাকে সেখানে চারপাশে খোঁজা শুরু করে। কোথাও ক্লার্ককে দেখতে পায় না। এরপর সে বেসমেন্টে এসে দেখে হোয়াইট বোর্ডে কোনো একটা রুমের বিভিন্ন নকশা করা আছে, আর সামনে দেয়ালে একটা কালি দিয়ে দরজার মতো আঁকানো আছে। এর আগে ক্লার্ক তাকে সবকিছু জানিয়েছিল, তাই এসব তার বুঝতে আর বাকি থাকে না। মেরি সেই জায়গাটাতে স্পর্শ করা মাত্রই সেও ওই ব্যাক রুমসে প্রবেশ করে ফেলে। সে চারপাশে ক্লার্ককে খুঁজতে থাকে। সে খুঁজতে খুঁজতে অন্য একটা অদ্ভুত রুমের ভেতরে চলে যায়, যেখানে বিভিন্ন রকমের ড্রয়িং করা ছিল, আর একটা ভয়ঙ্কর মনস্টারও আঁকানো ছিল। সেখানে হঠাৎ করে পাশে থেকে ক্লার্ক উপস্থিত হয়ে যায়, আর সামনে থেকে অদ্ভুত রকম আওয়াজ আসা শুরু করে। আর তখনই হঠাৎ করে ক্লার্ক মেরির গলাটি চেপে ধরে, আর মেরি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। মেরি চোখ মেলে দেখে সে একটা ডাইনিং টেবিলের সামনে বসেছিল। সামনে ক্লার্কও বসেছিল। তাদের পাশে তিনটা মনস্টার ছিল। তারা আসলে মানুষের মতোই ছিল, কিন্তু অদ্ভুত রকমের। মেরি তো খুবই ভয় পাচ্ছিল। এরপরও সে জিজ্ঞাসা করেছে, এসব কি ক্লার্ক? ক্লার্ক তখন উঠে সামনে থাকা ফ্রিজটা খোলে, যেখানে ক্যাটের কাটা মুন্ডু ছিল, অর্থাৎ ক্যাটও মারা গেছে। এর মধ্যে ক্লার্ক মেরিকে তার থেরাপিটা চালু রাখতে বলে। মেরি তখন ক্লার্ককে বলে যে তার স্ত্রী শুধুমাত্র পারিবারিক ঝামেলার জন্যই তাকে ছেড়ে চলে যায়নি, বরং ক্লার্ক তার নিজের দোষ কখনোই স্বীকার করতো না, সবসময় অন্যের উপর চাপিয়ে দিত। সে কারণেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। এই কথা শোনার পরে ক্লার্ক অনেকটা ভেঙে পড়ে। কিন্তু এইবার যা ঘটতে চলেছে তা আপনার কল্পনারও বাইরে। সেখানে হঠাৎ করেই একটা মস্ত বড় মনস্টার চলে আসে, যে কিনা হুবহু ক্লার্কের মতোই ছিল। মুভির শুরুতে দেখানো ক্লার্ক যেভাবে জলদস্যু হয়ে অ্যাডভার্টাইজমেন্ট করত, ঠিক ওই রকমটাই। সেই মনস্টারটা ক্লার্ককে সেখানেই মেরে ফেলে। এটা দেখে মেরি সেখান থেকে ভয়ে দৌড়াতে শুরু করে। মেরি সেখান থেকে দৌড়াতে থাকে, আর তার পেছন পেছন সেই মনস্টারও ছুটতে থাকে। এরপর মেরি এমন এক জায়গাতে পৌঁছায় যেখানে রুমের পর রুম, সিঁড়ির পর সিঁড়ি ছিল। এরপর সেখান থেকে এক করিডোরে প্রবেশ করে, যেখানে অনেক সায়েন্টিফিক যন্ত্রপাতি ছিল, আর সেখানেও ওই মনস্টারটা চলে আসে। মনস্টারটা মেরির উপর আক্রমণ করলে সে তার কাছে থাকা এক পাথর দিয়ে মনস্টারের মুখে আঘাত করে, আর সেখান থেকে সে সরু একটা জায়গা দিয়ে পার হওয়ার চেষ্টা করে, যেখানে ওই মনস্টারটা ঢুকতে পারে না। এরপর সেই জায়গা থেকে বের হলে মেরির উপর কেউ যেন গ্যাস স্প্রে করা শুরু করে, আর সেখান থেকে মেরিকে সাথে করে নিয়ে যায়। আর সামনে আমরা দেখি বেশ কিছু সায়েন্টিস্ট দাঁড়িয়েছিল। এরপর মেরির বিভিন্ন রকম টেস্ট ও স্ক্যান করা হয়, যেগুলো মোটামুটি নর্মালি ছিল। আসলে এই সায়েন্টিস্টরা ব্যাকরুমসের উপর রিসার্চ করছিল। ব্যাকরুমসের ভেতরে মেরির সাথে ঘটে যাওয়া সেই অভিজ্ঞতাগুলো সেই সায়েন্টিস্টের সাথে শেয়ার করে। মেরি বলে যে ব্যাকরুমসগুলো আমাদের এই রিয়ালিটিরই এক অসম্পূর্ণ প্রতিরূপ। এরপর আমরা সেই ব্যাকরুমসের ভেতরে মেরিরও একটা অদ্ভুত কপি দেখতে পাই, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ব্যাকরুমস কেবল মানুষকে মেরে ফেলে না, বরং তাদের মেমোরি চুরি করে তাদের এই বিকৃত কপি তৈরি করে। আমার মতে ব্যাকরুমস আসলে একটা জীবন্ত নরক। এটি আমাদের বাস্তব পৃথিবীকে চেনে না, বরং যারা এখানে হারিয়ে যায় তাদের মাথা থেকে মেমোরি আর তার ভয় শুষে নিয়ে নতুন ঘর আর দানব তৈরি করে। মুভির শেষে মেরির ওই ক্লোন আর ক্লার্কের স্মৃতি থেকে জন্ম নেওয়া পাইরেট মনস্টারই এর সবচেয়ে বড় প্রমাণ। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যত বেশি মানুষ এখানে ঢুকবে এই দুনিয়া তত বড় হবে, এবং একদিন হয়তো আমাদের পুরো বাস্তব পৃথিবীটাকে গিলে খাবে। এই ছিল ব্যাকরুমস মুভির সম্পূর্ণ গল্প। এবার আপনাদের পালা কমেন্টে জানান, এমন কোনো গোপন দরজার সন্ধান পেলে কিউরিসিটি বশত ভেতর গিয়ে আপনি পা বাড়াবেন, নাকি জানলে সেখান থেকে পালাবেন? আর শেষের মেরি কি আসলেই মেরি ছিল, নাকি ব্যাকরুমসের তৈরি কোনো নকল কপি ছিল?
আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকুন আর ভুলেও কখনো দেয়ালের কোনো অদ্ভুত ফাটল স্পর্শ করতে যাবেন না।